নমস্কার, নিউজ 18 বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন মেরিল্যান্ড নার্সিং হোমের মেডিকেল ডাইরেক্টর ডক্টর শিপ্রা চৌধুরী। নমস্কার। প্রথমেই আপনার থেকে যেটা জানতে চাইবো যে এই মেরিল্যান্ড নার্সিং হোম দীর্ঘ 65 বছর ধরে তার পথ চলেছে এবং রোগীদের কাছে যথাযথ চিকিৎসা পরিষেবা দিয়ে এসেছে এবং সেটিও অত্যন্ত সাশ্রয়ী মূল্যে দেওয়ার চেষ্টা করেছে। তো এই যে পথ চলার শুরু, সেটা কিভাবে হলো যদি আমাদের জানান। মেরিল্যান্ড নার্সিং হোম অনেক পুরনো, মানে আমার জন্মেরও আগে, বিফোর 1960 এটা শুরু হয়। আমার বাবা এটা শুরু করেছিলেন, আমার বাবা ডাক্তার ছিলেন এবং তিনি এটাকে শুরু করেছিলেন সাধারণ মানুষের চিকিৎসা দেওয়ার জন্য। প্রথমে খুবই ছোটোভাবে, মানে গর্ভবতী মহিলাদের কয়েকটা বেডস নিয়ে আমাদের গ্রাউন্ড ফ্লোরে এটা শুরু হয়েছিল। তারপরে এটা আস্তে আস্তে বাড়ে, প্রথমে ধরুন 10টা বেড, তারপরে হলো 15টা বেড। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোর থেকে এটা আমাদের দোতলায় একটা ওটি চালু হলো, আমাদের লেবার রুম চালু হলো। হ্যাঁ, বিভিন্ন গাইনোকোলজিস্ট তখনকার দিনে যারা বেশ নাম করা ছিলেন তারা আস্তে আস্তে শুরু করলেন আসতে, এবং একতলা দোতলা নিয়ে মোটামুটি 20টা বেড নিয়ে আমাদের এটা আস্তে আস্তে 1960 সাল থেকে চলতে আরম্ভ করলো। 1994-এ আমার বাবা হঠাৎ মারা যান এবং ফ্রম 1994 এটাকে আমি টেক ওভার করি। মানে অল অফ এ সাডেন মানে আমার ঘাড়ে এই গুরু দায়িত্বটা এসে পড়ে আর কি। ততদিনে এই প্রসূতি বিভাগের যে প্রসারণের কাজ সেটা সম্পূর্ণ হয়ে গিয়েছিল। তখনকার দিনে আমাদের জাস্ট বেডস এবং ওটি এইগুলোই ছিল। তবে একটা জিনিস ছিল কি, তখন ডক্টর বৈদ্যনাথ চক্রবর্তী, যিনি উমেন ইনফার্টিলিটি নিয়ে যিনি কাজ করেছিলেন এবং খুবই নাম করেছিলেন, ইন্টারন্যাশনাল নাম ছিল, তো ওনার সমস্ত পেশেন্ট এই মেরিল্যান্ড নার্সিংহোমেই ভর্তি থাকতেন আর কি। তা ইনফার্টিলিটি নিয়ে উনি কাজ করে দেখুন, টেস্ট টিউব বেবি ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট আমাদের এইখানেই জন্মগ্রহণ হয় 1980s-এ আর কি সেটা। তো সুতরাং গাইনি কেসেস এবং যেগুলো অবস্টেট্রিক্স কেসেস সেগুলো পুরোদমেই এখানে হতো সমস্ত। তখন ল্যাপ্রোস্কোপি প্রথম শুরু হয়েছিল 75-এর পর থেকে। ডক্টর চক্রবর্তী সমস্ত ল্যাপ্রোস্কোপি কেসগুলো, রিসার্চ যেগুলো কেসগুলো সেগুলো এইখানেই উনি করতেন। যতটা মানে পকেট ফ্রেন্ডলি বলতে পারি আমরা সেই সময়। এবং আমি এটা বাবার কাছে শুনেছি যে, এবং অনেক গরিব পেশেন্ট যাদের হয়তো দীর্ঘদিনের বন্ধ্যাত্ব, দীর্ঘদিনের মানে তাদের যতটা কমে ফেসিলিটি দেয়া যায়, ঠিক করে প্রপার ট্রিটমেন্ট দেয়া যায়, তো সেইগুলো সব কিছুই আমাদের এইখানেই হতো আর কি। এই যে আপনি আইভিএফ এর কথা বললেন এবং যে সময়টায় দাঁড়িয়ে আইভিএফ এর কথা বলছেন, তখন তো এতটা সহজ ছিল না বা এর সম্পর্কে মানুষের বোধহয় সঠিকভাবে সচেতনও ছিলেন না। তো সেই সময়টাকে আপনি দেখেছেন, অনেক ছোট থেকে দেখেছেন, কিভাবে কাজ শিখেছিলেন সেই সময়? দেখুন, আইভিএফ এর কাজ দেখো, যেগুলো ল্যাবরেটরি ওরিয়েন্টেড কাজ সেগুলো তো আমাদের এইখানে হতো না, সেগুলো ডক্টর চক্রবর্তী ওনার নিজস্ব সেট আপে উনি করতেন। তারপর যখন প্রেগনেন্সি আসার পরে তাদের কিভাবে অ্যান্টিনেটাল মনিটরিং উনি করতেন, সেটা উনি পেশেন্টদের এখানে ভর্তি রেখে অ্যান্টিনেটাল মনিটরিং করতেন। অনেক পেশেন্টরা আসতো যারা হয়তো 7 মাস 8 মাস মানে ভর্তি থাকতো এইখানে দিনের পর দিন, এবং 7 মাস 8 মাস একটা পেশেন্টের নার্সিংহোমে ভর্তিটা ইজ ভেরি কস্টলি। হ্যাঁ, সুতরাং সেই সময় উনি আমার বাবার সঙ্গে আলোচনা করতেন কিভাবে কতটা কম রেটে, কতটা একটা হোমলি অ্যাটমসফিয়ারে একটা মাদারকে রাখা যায়, কারণ ওদের সাইকোলজিক্যাল ট্রেনিংও হতো এবং প্রচণ্ড নার্সিং কেয়ার ঠিক মতো করতে হতো, কারণ ওদের তো ধরুন কখনো ওদের অ্যাবর্শন হয়ে যাচ্ছে, কখন এইগুলো তো হয়, এবং কিভাবে সেগুলো স্যার বুঝে বুঝে ওদেরকে শেখাতেন, নার্সদের শেখাতেন। হ্যাঁ, মানে সকাল বিকেল ডক্টর মনিটরিং করা, নার্সিং কেয়ার ঠিক মতো করা, সেইভাবে আমাদের তখন কি হতো 3-4টে বেড আমাদের বরাদ্দই থাকতো। হ্যাঁ, মানে একদম লোয়েস্ট রেটে,
এবং তারা বাড়ির মতো করে এইখানেই থাকতো, মানে হয়তো ওদের যবে থেকে প্রেগনেন্সি স্টার্ট হয়েছে তখন থেকে আনটিল ডেলিভারি ওরা এইখানে 8 মাস 9 মাস কাটিয়ে এরকম করে যেত। এবং ডেলিভারির পরের যে সময়টা, মানে শিশু জন্ম নিল, তাকেও একটা আলাদা করে কেয়ার দিতে হচ্ছে, তার পাশাপাশি মাকেও একটা যত্ন নিতে হচ্ছে। হ্যাঁ, দেখুন, যখন আমাদের বেবি কেয়ার ইউনিট কিন্তু তো সেই সময়টা আমাদের ছিল না, ঠিক আছে? সেই সময় বাবা বেবি কেয়ার ইউনিট করতেও পারেননি, কারণ তখন আলাদাভাবে বেবি কেয়ার ইউনিট খুব কম কয়েকটা নার্সিংহোমেই ছিল। সুতরাং মানে আফটার 94 যখন আমি এইটাকে টেক আপ করি, তখন তো আমি মনে হয়েছিল যে আস্তে আস্তে যখন আমি এটাকে আপগ্রেডেশন করার জন্য ভাবছিলাম যে একটা পেশেন্টের যখন অপারেশন হয় তখন তার এমার্জেন্সি অ্যারাইজ করতেই পারে, ইট মে বি সার্জিক্যাল, ইট মে বি অ্যানেস্থেটিক, ঠিক আছে? আমাদের সেই সময় আইসিইউ ছিল না। সুতরাং আমি তখন ভেবেছিলাম যে একটা পেশেন্টের যদি হঠাৎ করে এমার্জেন্সি হয়, তাকে এই নার্সিংহোম থেকে আবার একটা হায়ার সেট আপে শিফট করা, ওই যে টাইম চলে যাচ্ছে, এটা পেশেন্টের পক্ষেও ক্ষতিকারক এবং পেশেন্ট পার্টির পক্ষেও খুব টেনশনের কাজ। তো সুতরাং আমি তখন ব্যাংক লোন নিয়ে আমি আস্তে আস্তে একটা 6 বেডেড আইসিইউ করলাম, যাতে আমি এমার্জেন্সিটা হ্যান্ডেল করতে পারি। আর অ্যাট দ্য সেম টাইম একটা বাচ্চাদের ইউনিট করা হলো। একটা বাচ্চা যখন হঠাৎ জন্মের পর তার অ্যাসপিরেট করেছে, তার অক্সিজেন লাগবে, তার ফিডিং আলাদা, আর্টিফিশিয়াল ফিডিং লাগবে, সেইগুলো ওই সময়টা আমার ছিল না, সুতরাং বেবিকে ট্রান্সফার করতে হলো। এবং এই সময়টা আমি আস্তে আস্তে অপারেশন থিয়েটারের পাশেই একটা নার্সিং ইউনিট করে আলাদা ট্রেড সিস্টার রেখে এইগুলো আস্তে আস্তে আমি শুরু করলাম। এটা কিন্তু আফটার 1994 এর পরে কথা। আর তার আগের সময়টা যদি বলি যে ম্যানেজমেন্টের কাজ শেখা বা খুব সামনে থেকে এই কাজগুলোকে দেখা, সেইটার অভিজ্ঞতা কেমন ছিল? দেখুন, আমি 94-এ আমি তখন ডাক্তারি পাশ করে বেরিয়ে গেছি, এবং তার আগে অবধি আমি যখন ডাক্তারি ভর্তি হওয়ার পরে মানে আমি বাবার সঙ্গে রাউন্ড দিতাম, বাবা আমাকে সঙ্গে নিয়ে আস্তে আস্তে পেশেন্টদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে তাদেরকে টেক কেয়ার করতে হয়। হ্যাঁ, দেখুন, সব কিছু তো লোক দিয়ে হয় না, নিজের করার মধ্যে একটা আলাদা টাচ আছে, এটা আমি মনে করি আর কি। এবং শুধু যে রোগী সেটাও নয়, রোগীর পরিবারও তার পরিবারের সঙ্গেও কথা বলা, কারণ করলে কি হয়, আমি তাদের অনেক কিছু জানতে পারছি। হ্যাঁ, একটা পেশেন্ট বা ধরুন একটা প্রেগনেন্ট লেডি, তার হাজব্যান্ড যদি দেখে যে ম্যাডাম আমাদেরকে দেখছেন, আমাদের সঙ্গে এসে কথা বলছেন, তারা একটা সিকিওর ফিল করে। একটা নার্সিংহোমে আমি 7 দিন 10 দিন থাকবো, সেখানে আমার মনের মধ্যে যদি একটা হোমলি ফিলিংটা না থাকে, আমার মধ্যে যদি সিকিউরিটিটা না থাকে, আমি তো সেখানে বিশ্বাস করতে পারবো না। এবং সেইখানেই আমি তাদের সঙ্গে কথা বলতাম, দেখতাম আমার বাবা কিভাবে বলছে, কিভাবে তাদেরকে সুবিধে অসুবিধাগুলো বোঝার চেষ্টা করছে। করতে করতে আমি কিছুটা শিখেছিলাম আর কি। হ্যাঁ, প্লাস আমার বাবা ধরুন হিন্দকুষ্ঠ নিবারণ সংঘের তখন সেক্রেটারি ছিলেন, তিনি বিভিন্ন মিটিংস অ্যাটেন্ড করতেন, বিভিন্ন ডাক্তারদের সঙ্গে কথা বলতেন, এবং তিনি কিভাবে মিটিং কন্ডাক্ট করছেন, কিভাবে তাদের সঙ্গে অ্যাসোসিয়েশনটা তৈরি করছেন, ওইগুলো আস্তে আস্তে শিখেছিলাম। তখন আমি মানে শিক্ষা গ্রহণ করছি, কিন্তু আফটার 94 আমাকে মানে প্র্যাকটিক্যালি সেগুলো ইমপ্লিমেন্ট করতে হলো। আর এই যে হঠাৎ করে একটা দায়িত্ব এসে পড়লো, এবং সেটা তো একটা গুরু দায়িত্বই বলা চলে, দায়িত্ব যখন আসে তখন আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ পেরোতে হয়। আপনার মুখোমুখি যে চ্যালেঞ্জগুলো হয়েছিল সেগুলো কিভাবে অতিক্রম করলেন? দেখুন, হঠাৎ করে চলে যাওয়াটা এটা একটা বিশাল ধাক্কা, সুতরাং সেটা মানসিক ধাক্কা ঠিকই, মানে বেশ ভালোই ধাক্কা। তা সেটাকে ওভারকাম করতে আমার একটু টাইম লেগেছিল। তারপরে নার্সিংহোম চালাতে গিয়ে কিছু সহযোগিতা আমি পেয়েছি। হ্যাঁ, সেটা স্টাফেদের ক্ষেত্রেও হতে পারে, সেটা মানে ডক্টরদের ক্ষেত্রেও হতে পারে। হ্যাঁ, সেগুলো খুব যে আমাকে বদার করেছে তা না, কারণ আমি সেগুলো খুব একটা ইগনোর করেই আমি নিজে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি যে অ্যাট এনি কস্ট আমি এটাকে আস্তে আস্তে তৈরি করব আমার মতো করে। কারণ বাবা এক সময় বাবার সময়টা বাবার মতো করে করেছে, এবং আমাকে তো নিজের মতো করে করতে হবে, কারণ ওনার রাস্তা আর আমার রাস্তা তো এক হতে পারে না।
হ্যাঁ, তো সেই জন্য দিনকালও বদলেছিল, আস্তে 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 ধরুন আপগ্রেডেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানুষের চাহিদা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সুতরাং আমি আমার মতো করে যতটা পেরেছি নিজেকে তৈরি করার চেষ্টা করেছি, নিজের মনোবলের ওপর বেস করে আমি আস্তে 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 জিনিসটাকে ওভারকাম করার চেষ্টা করেছি। এই যে বললেন আপগ্রেডেশন করার কথা ভেবেছিলেন, মানুষের চাহিদার কথা মনে রেখে, তো প্রাথমিকভাবে আপনার কি মনে হয়েছিল যে কোন কোন জায়গাগুলোয় জোর দিলে আমি আরেকটু উন্নত পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো? দেখুন, একটা পেশেন্ট যখন আসে তাকে ভালোভাবে অ্যানালাইজ করতে হয়। ক্লিনিক্যাল সাইডে তার কী অসুখ হয়েছে, কোন দিকটার ওপর আমাকে জোর দিতে হবে এবং সেটার জন্য আমার যা যা লাগবে। সুতরাং আমাকে প্রথমে নার্সিংহোম একটা চালাতে গেলে তার ভেতরে যে ইনার স্ট্রাকচারটা, স্টার্টিং ফ্রম দ্য বেস, ইনার স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি, যে স্টাফ, পরিষ্কার পরিচ্ছন্নতা, একটা লুক। প্রথম এসে আমি একটা জায়গায় দেখছি বেশ নিট অ্যান্ড ক্লিন জায়গা, মানুষের ব্যবহার ভালো, মানুষের পরিষেবাটা ভালো, সেইটাকে আমি আস্তে আস্তে চেঞ্জ করার চেষ্টা করলাম। ঠিক আছে, নার্সিং স্টাফ বলতে ধরুন এখন ধরুন জিএনএম সিস্টার যারা এর পড়াশোনা করে শুধু ট্রেনিং দিয়ে তো হয় না, তার শিক্ষাটাও দরকার হয়। ঠিক আছে, এবং স্টাফ চেঞ্জ করে আমি আস্তে আস্তে দেখলাম তারা কিভাবে পেশেন্টদের সঙ্গে ডিল করছে সেইগুলো। এবার হচ্ছে ডাক্তার দেখুন, আরএমও যারা 24 আওয়ার্স যারা দেবে, হ্যাঁ, তাদের সঙ্গে কথা বলে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে এইভাবে তোমরা পেশেন্টদের সঙ্গে, একটা পেশেন্ট আসলে কীভাবে তুমি ডিল করবে সেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। এই ডিলিংসে যদি গণ্ডগোল হয় তাহলে কিন্তু প্রসেসটারই গণ্ডগোল হয়ে যায়। হ্যাঁ, এইভাবে কিছু নতুন ডাক্তার আনার চেষ্টা করলাম বিভিন্ন ডিপার্টমেন্টসে। আগে আমাদের মেডিসিন ছিল না, অতটা সার্জারি ছিল না, শুধু গাইনি বেসটা ছিল। ঠিক আছে, আমি যখন আইসিইউ হওয়ার পর আমি মেডিসিন পার্টটা দেখতে আরম্ভ করলাম। মেডিসিন পার্ট দেখতে গিয়ে আমার ধরুন ওষুধের দোকান আমার ছিল না, আমার ল্যাবরেটরি এটা ছিল না, মানে ইমিডিয়েট একটা পেশেন্ট আসলে যা যা টেস্টিং দরকার হয়, আমার এক্সরে ছিল না তখন, তো সেগুলো আমি আনালাম। আমি এক্সরেটা চালু করলাম, যাতে একই ছাদের নিচে সব পরিষেবাটাই, সব না, দেখুন একটা মানে প্রাইমারি করতে গেলে একটা পেশেন্ট আসলে আমাকে প্রথমে দেখতে হবে তার কি হয়েছে। হ্যাঁ, হওয়ার পর তার যে মিনিমাম টেস্টিং হয়, একটা সিবিসি দরকার, একটা সুগার, একটা ইউরিয়া ক্রিয়েটিন দরকার, একটা হাইপোগ্লাইসেমিয়া নিয়ে এসছে, আমি যদি সুগারটা টেস্ট করতে না পারি আমি তো বুঝতে পারবো না। পেশেন্ট হয়তো বলবেন আমি ওষুধ খেয়েছিলাম, তারপর হঠাৎ আমার শরীরটা করতে আরম্ভ করলো। সুতরাং আমি দেখতে হলে একটা মিনিমাম সুগার দেখতে হবে। একটা বয়স্ক পেশেন্ট আসলে হয়তো তার সে অতটা ভালোভাবে কথা বলতে পারছে না, সে পড়ে যাচ্ছে, তার সোডিয়াম পটাশিয়াম আমাকে দেখতে হবে। প্রিলিমিনারি বড় বড় টেস্টের কথা বলছি না, কিন্তু প্রিলিমিনারি যেগুলো দরকার সেগুলো আমাকে করতে হবে। তা রাত্রিবেলা 12টার সময় আসছে একটা পেশেন্ট, সে কোথায় ঘুরবে রাস্তায় রাস্তায়, ওই ল্যাবরেটরি সেট আপটা। তারপর ধরুন আগে তো আমাদের ফার্মাসি ছিল না, আমাদের বাইরে থেকে ওষুধ আনতে হতো। ফার্মেসিটা খুলে সঙ্গে সঙ্গে ওষুধ দিয়ে কিছুটা আমি পেশেন্টকে আরএমওকে বললাম তুমি দেখে নাও, দেখে নি, যাতে একটা প্রাইমারি লেভেলে আমি চিকিৎসা কাউকে যেন ফেরত যেতে না হয়, মানে এমার্জেন্সি যে সার্ভিসটা আমি যেন সবসময় সেটাকে দিতে পারি। হ্যাঁ, এইটাই আমি খুব, দেখুন আমাদের তো ক্যাথ ল্যাব নেই, আমাদের ডায়ালিসিস নেই, সেগুলো তো একটু পরের ব্যাপার। আমি একটা অ্যাসেসমেন্ট করে যদি আমি মনে করি যে আমি 1 ঘন্টার মধ্যে এইগুলো আমি করে দিতে পারবো, একটা প্রাণটা আমার বেঁচে যাবে। হ্যাঁ, একটা মানুষ এলে তাকে খালি হাতে ফেরানোর থেকে আমি তো কিছুটা দিয়ে তাকে করতে পারি, এইটাই। এই যে বললেন দীর্ঘ সময় ধরে আপনি নার্সিংহোমকে দেখেছেন বা তার যে প্রসারিত হওয়া সেটাও আপনার হাত ধরে বেশ অনেকটা সময়, তো এই বা তখনকার যে মানসিকতা আর এখনকার যে মানসিকতা দেখেন তার মধ্যে কি পার্থক্য লক্ষ্য করেন? এখন মানে 1994 আর এখন 2025 দুটোর মধ্যে অনেক তফাৎ। হ্যাঁ, এখন অনেকটা কম্পিউটারাইজড হয়ে গেছে, মানে এখন বলতে গেলে আমরাও কম্পিউটারাইজড হয়ে যাচ্ছি। হ্যাঁ, মেডিকেল ট্রিটমেন্টটা আগে যেমন ছিল, ডক্টর পেশেন্ট রিলেশন আগে যেমন ছিল, এখন আমি একটু লক্ষ্য করি এটা মানে অসম্ভব প্রফেশনাল হয়ে গেছে। পেশেন্ট এলো, দেখলাম, দুটো কথা শুনলাম, প্রেসক্রিপশন লিখলাম, ফিজ দিলাম, চলে গেল।
মানে এই জিনিসটা ঠিক আমার মনে হয় যে হ্যাঁ, প্রফেশনাল নিশ্চয়ই দরকার, প্রফেশনালি করতে হবে, কিন্তু খুব যে ওটা মানে ভালো বলে মানে আমার মনে হয় না। একটা পেশেন্টকে আমি শুধু ওপর দেখে চলে গেলাম, হ্যাঁ, তাকে ভালোভাবে তাকে স্টাডি করলাম না, এটা আমার কাছে ঠিক মানে এটা মনে হয় ক্ষতিকারক। সুতরাং মানুষের চাহিদাটাও অনেকখানি বেড়ে গেছে এবং সময়ও তো মানুষের কাছে কমে এসেছে এত অল্প সময়ের মধ্যে, এবং মানুষের ভাবছি কি একটা আমার এক্ষুনি জিনিসটা চাই, সেটা আমি অনেক সময় কথা বলেও আমি ফিল করেছি। আগে মানুষ এত প্রশ্ন করতো মানে ডাক্তার মানে ভগবান, আপনি যা করবেন, এখন আর সেটা বলে না। এখন তো আমাদের মানে গুগলের দিন, সুতরাং গুগল সার্চ করে আছে ডাক্তারবাবু এটা, ডাক্তারবাবু এটা ভালো, কোয়েশ্চেন করা খুব ভালো, হ্যাঁ, মানে অন্ধের মতো বিশ্বাস না করে কোয়েশ্চেন করা ভালো, কিন্তু মানে এটার আবার একটা নেগেটিভ সাইডও আছে। মানে বিশ্বাস বলে না, বিশ্বাসে মিলায় ধর্ম, সেরকম আমি যদি এক ডাক্তারকে বিশ্বাস করতে না পারি, হ্যাঁ, তাহলে কিন্তু জিনিসটা রিলেশনটাও খারাপ হয়ে যাবে, প্লাস এটা খুব একটা এই লাইনটা এগোতে পারবে না। প্লাস এখন ভীষণ বিজনেস ওরিয়েন্টেড হয়ে গেছে সব কিছু, মানে আমি কতটা লাভ করতে পারবো, প্যাকেজ সিস্টেম কতটা লাভ করতে পারবো, এইটাই যদি একটা প্রতিষ্ঠান বা যে কোনো মেডিকেল সেন্টারের মনের মধ্যে থাকে, তাহলে কিন্তু এটা একদমই ভালো হবে না। হ্যাঁ, কর্পোরেট একটা জিনিস বলি, কর্পোরেট এখন তো সব কিছু কর্পোরেট লেভেলে হয়ে যাচ্ছে, সুতরাং কর্পোরেট লেভেল ভালো, এক ছাদের নিচে সব কিছু ভালো, কিন্তু এইটা আমাদের সাধারণ মানুষের পক্ষে কতটা ভালো হবে? কারণ এখন একটা মানুষ অসুখ করলে, মানে আমি খুব মিডল ক্লাস এদের কথাই বলছি, একটা মানুষ অসুখ করলে প্রথমেই এসে প্রশ্ন করি ডাক্তারবাবু কত খরচা হবে, মানে তাদের অসুখটা ভালো হওয়ার থেকেও তাদের মাথার পেছনে আছে কি আমার কত খরচা হবে, খরচার পেছনে যদি চিন্তা হয়ে যায় তাহলে তো অসুখটা সারবে কি করে? সে তো মেন্টালি একটু ভেঙে পড়ছে না। একটা মানুষ যদি মেন্টালি ভেঙে পড়ে তাহলে তার অসুখটাও সারতে দেরি হবে, শরীরের সঙ্গে তো মনের যোগটাও আছে একদম। হ্যাঁ, তো সেইটাই আর কি, কর্পোরেটের এখন এত বিলিং, এত সব কিছু, সুতরাং সেখানে পরিষেবা নিয়ে আমি বলছি না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি মানুষের ইকোনমিক্যালি হ্যাম্পার্ড হয় সেটা খুবই ক্ষতিকারক পরের দিকে। সেই জন্য এই যে আমাদের মিডল অর্ডারের যে নার্সিং হোমগুলো, আমার মনে হয় সেগুলোকে মানে একত্রিত করে আস্তে আস্তে সেগুলোকেও সাপোর্ট করা উচিত। মানে এই যে সাপোর্টের কথা আপনি বলছেন, সরকারের থেকে কোনো রকম প্রত্যাশা রয়েছে বা সাহায্য পান আপনারা? আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, আগে অ্যাসোসিয়েশন ছিল না, এখন 2010-এর পর থেকে আমাদের একটা প্রোগ্রেসিভ নার্সিং হোম অ্যাসোসিয়েশন একটা সংগঠন আছে। আমরা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত নার্সিং হোম ছোট বড় সব সেটা আন্ডার ওয়ান রুফ করার চেষ্টা করছি। এখন অনেকটাই কাজ হয়েছে। হ্যাঁ, আমরা মিট করে আমাদের বিভিন্ন যা প্রবলেমসগুলো আছে সেগুলো আমরা একসঙ্গে আলোচনা করি, এবং আমরা স্বাস্থ্য ভবনে গিয়ে স্বাস্থ্য সচিব এদের সঙ্গে দেখা করে আমাদের প্রবলেমগুলো বলি। এখন দেখুন গভর্নমেন্টের বিভিন্ন স্কিম রয়েছে, আগে তো আমাদের স্বাস্থ্যসাথী ছিল না, এখন আমাদের স্বাস্থ্যসাথী করতে হয়, করা উচিত। হ্যাঁ, সাধারণ মানুষের পক্ষে স্বাস্থ্যসাথী করা উচিত। হ্যাঁ, তাতে কিন্তু অনেকখানি সাহায্য হয়, ঠিক আছে, মানে মানুষের অনেকখানি সাহায্য হয়। তো আমাদের যদি স্বাস্থ্যসাথী নিয়ে কোনো প্রবলেম হয়, আমাদের ধরুন পেমেন্ট নিতে কোনো প্রবলেম হলো, তখন আমরা নিজেদের মধ্যে আলোচনা করি, আমাদের যিনি সেক্রেটারি আছেন যথেষ্ট হেল্প করে। হ্যাঁ, আমরা গিয়ে সেটা সরকারকে জানাই। এইভাবে আমাদের জন্য লাইসেন্সের কোনো প্রবলেম হলো বা আমাদের কর্পোরেশন ট্যাক্সের কোনো প্রবলেম হলো, সেটা আমরা সেগুলো গিয়ে জানাই বা আলোচনা করি। বলছেন যে একটা ছাদের তলায় আসার জন্য বিভিন্ন আলোচনা করতে, মানে সুবিধা এবং অসুবিধা সব বিষয়গুলো আলোচনা করতেই সুবিধা হয়েছে। তো আগামী দিনে কি কিছু প্রত্যাশা করছেন যে এখান থেকে আরও ভালো কিছু হবে বা
আপনারা একটা সংগঠনের তত্ত্বাবধানে থাকার ফলে সরকারের তরফ থেকে আপনারা যথেষ্ট পরিমাণে সাহায্য পাবেন যাতে এই নার্সিংহোমগুলো আগামী দিনে আরও বড় হতে পারে? অবশ্যই, অবশ্যই। কথাই আছে, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। সুতরাং একসঙ্গে গিয়ে যদি আমরা করতে পারি, হ্যাঁ অবশ্যই এই আমাদের মিডল অর্ডারের নার্সিংহোমদের একদমই মানে এরা চলে গেলে খুব একটা ক্লাস অফ পিপলদের প্রচণ্ড অসুবিধা হবে। কারণ দেখুন, মাঝখানে একজনকে থাকতে হয়। গভর্নমেন্ট হসপিটালস প্রচণ্ড ওভারলোডেড। হ্যাঁ, শুধু একা সরকারের ঘাড়ে দোষ দিয়ে লাভ নেই, কিন্তু কারণ প্রচণ্ড ওভারলোডেড। আমরা নিজেরা গভর্নমেন্ট হসপিটালে কাজ করে দেখেছি, একটা ডাক্তারের পক্ষে আউটডোরে কতগুলো রুগী সামলাতে হতো। হ্যাঁ, সেখানে একটা ওটি করতে গেলে অনেক দিন ওয়েট করতে হয়। এটা তো আছেই, এই প্রবলেমগুলো তো থাকবে, এগুলো একদিনে চলে যাবার নয়। হ্যাঁ, আবার অন্যদিকে কর্পোরেট সেক্টর, সেখানে একটা হিউজ বিলিংয়ের ব্যাপার থাকে। হ্যাঁ, সুতরাং একটা সাধারণ মানুষের এই দুটোর মাঝখানে দাঁড়িয়ে আপনারা একটা ব্যালেন্স তৈরি করবার, মাঝখানে যে হেলথ কেয়ার, সেগুলোকে কিন্তু আস্তে আস্তে যদি তারা সরে যায় বা তারা যদি তুলে নিতে থাকে, তাহলে কিন্তু প্রচণ্ডভাবে মানে হেলথ সেকশনটা পুরো ভেঙে যাবে। সুতরাং এইটাকে বজায় রাখতে গেলে হ্যাঁ অবশ্যই আমাদের একসঙ্গে কাজ করতে হবে। একদম ছোট্ট দু এক কথায় শেষে জানতে চাইবো যে ডাক্তার এবং রোগীর পরিবার, এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় দীর্ঘদিন নার্সিংহোমে বা হাসপাতালে আসার ফলে, আপনারা এটার উপর কতটা নজর দেন বা গুরুত্ব দেন? আমার মতামত হচ্ছে এই যে ডক্টর পেশেন্ট রিলেশনশিপটা, সেটা মানে ভালোভাবে মেনটেন করতে গেলে অ্যানালিসিসটা প্রথম ভীষণ দরকার। একজন ডাক্তারকে বা ধরুন আমি মানে আমার প্রফেশনের ডাক্তার প্লাস আমি ধরুন একটা নার্সিংহোমের অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমি সেটা বলতে চাই, একজন ডাক্তারকে একটু সময় দিতে হবে পেশেন্টদের পেছনে। আমি রাউন্ড দিচ্ছি, আমি সব কিছু করছি, এবার পেশেন্ট দেখলাম, পেশেন্টের সঙ্গে দুদণ্ড কথা বললাম, হ্যাঁ, এবং পেশেন্ট পার্টির সঙ্গেও কথা বললাম। এই যে কথা বলার মাধ্যমে না একটা রিলেশন তৈরি হয়। অনেক পেশেন্ট বলে কি, ডাক্তারবাবু আপনাকে দেখেই আমার রোগটা ভালো হয়ে যাচ্ছে, আপনার সঙ্গে কথা বললেই আমার ভালো হয়ে যাচ্ছে। এই যে একটা অ্যানালিসিস, এটা কিন্তু হারিয়ে যাচ্ছিল, সময়ের অভাবে জিনিসটা হারিয়ে যাচ্ছিল। সেটাকে কিন্তু একবারে মানে হারিয়ে ফেললে চলবে না, সেটাকে বজায় রাখতে হবে। হ্যাঁ, আর হচ্ছে দেখুন বিজনেস পার্টটা আমি যেটা বলছি, সবেতেই আমি ব্যবসা করব, এটা করলে কিন্তু খুবই দুর্দিন চলে আসবে তাহলে। হ্যাঁ, আমাকে পেশেন্টের ইকোনমিক সাইডটাও বুঝতে হবে, কিছু পেতে গেলে তো কিছু ছাড়তে হবে। আপনার এই কথাটারই সূত্র ধরে আমি বলতে চাই যে ঠিক নিম্ন এবং মধ্যবিত্ত যারা রয়েছে আমরা, তাদের জন্য কিন্তু মেরিল্যান্ড নার্সিং হোম তারা যেমন সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করছে, তার পাশাপাশি আপনাদের মানসিক অর্থনৈতিক যে অবস্থান সেটাকেও বুঝে তারা এই পরিষেবাটা আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। আশা রাখি আগামী দিনে তারা আরও অনেক অনেক উন্নতি করবেন এবং রোগীর পরিবারও মেরিল্যান্ড নার্সিং হোমের প্রতি আস্থা দেখাবে। আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। নমস্কার।